হ্যালো, সবাই আছেন? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দিছি, দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে ব্রেকে যাওয়ার আগে আমরা রিকনসিলিয়েশনের শেষ করি নাই, ধাপে ধাপে আগাচ্ছি। তো আমরা লাস্ট স্টেপ যেটা ছিল, আমরা ট্রানজাকশন গুলোকে ক্যাটাগরাইজ করে ফেলছি একটা পার্টিকুলার অ্যাকাউন্টে। দ্যাট ইজ ডান। আচ্ছা, নেক্সট ফাইনাল স্টেপ হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রিকনসাইল দি অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমরা লাস্ট স্টেপে আছি। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরাইজেশন করার পর এটা আমাদের রিভিউ থেকে ক্যাটাগরাইজে চলে আসবে। এখানে আর আমাদের কিছু করার নাই। এখন যদি আমাদের রিকনসিলিয়েশন করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? রিকনসিলিয়েশন করতে হলে আমাদের এখন যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের নেভিগেশন প্যানেলের অ্যাকাউন্টিং থেকে রিকনসাইল যে অপশনটা আছে আমরা এখানে আসব। এবং এখানে যদি আমরা আসি তো এখন আমাদের রিকনসাইল করতে হবে, আর এটা হচ্ছে আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে ম্যাচ দ্য বুকস টু দ্য ব্যাংক রেকর্ডস। আপনার যে কুইক বুকসে যে রেকর্ডটা আছে সেটা আপনার ব্যাংক রেকর্ডের সাথে ম্যাচ করা। তো এই ক্ষেত্রে আমাদের রিকনসিলিয়েশন হচ্ছে একমাত্র টুল যেটা দিয়ে আমরা আমাদের কুইক বুকসের অ্যাকাউন্টের সাথে ব্যাংকের স্টেটমেন্টের ট্রানজাকশন গুলো আমরা দেখতে পারি যে এখানে সব ট্রানজাকশন গুলা কি আছে নাকি অতিরিক্ত বা কম কোনো কিছু মিসম্যাচ হচ্ছে এরকম কিছু ব্যাপার আছে কিনা। তো এটা এখানে আমি যেটা করব সেটা হচ্ছে গেট স্টার্টেড যে অপশনটা আছে সেখানে যাচ্ছি। সো গেট স্টার্টেড এ ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের রিকনসিলিয়েশনের তার স্টেপ গুলো এখানে বলা হচ্ছে। আমি লেটস ডু ইট এ ক্লিক করি। সো লেটস ডু ইট এ ক্লিক করার পর reconcile an account, open your statement and we will get started. তো এখানে আমার স্টেটমেন্ট ওপেন করতে বলতেছে, কারণ আমার স্টেটমেন্টের এখানে যে আপনার বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ডেট এবং এন্ডিং ব্যালেন্সের যে ইনফরমেশন গুলো আছে উইথ ইন এন্ডিং ডেট, এগুলো আমার এখন দরকার। তো এটা আমার যেন কোনো ভুল না হয়, তার জন্য আমি এটা এখান থেকে কপি করব। সো which account do you want to reconcile? তো এখানে আমার কোন ব্যাংক অ্যাকাউন্টটা কুইকবুকস এ রিকনসিলিয়েশন করতে চাচ্ছি, এখান থেকে আমার যেটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট সেটাই নিচ্ছি। অ্যাড দ্য ফলোইং ইনফরমেশন। সো এখানে আমাকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার বিগিনিং ব্যালেন্স কিন্তু আমি একটা জার্নাল এন্ট্রি দিছি, বাট স্টিল ইট ইজ নাও শোয়িং জিরো। ঠিক আছে, মানে এটা আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে পরে বিগিনিং ব্যালেন্সটা। আর এন্ডিং ব্যালেন্সের ইনফরমেশনটা আমি এখান থেকে অ্যাড করে দিই, which is 1767.65, 1767.65, এন্ডিং ব্যালেন্স 1767.65, ডেট হচ্ছে 31শে মে। আমি এখান থেকে 2019 মের 31 তারিখ। সো এটা হচ্ছে তার এন্ডিং ডেট 31শে মে 2019। ঠিক আছে, 31শে মে 2019। ব্যালেন্স হচ্ছে 1767.65। ওকে, সো এই ইনফরমেশন গুলো একটু ভালো মতো দেখে নেবেন। আমি অলরেডি ডাবল চেক করে ফেলছি, কারণ যদি ভুল হয়, আপনার যদি পয়েন্ট ওয়ানও যদি ভুল হয়, ঠিক আছে, অ্যাকসেন্টও যদি ভুল হয় তাহলেও রিকনসিলিয়েশন হবে না। আর ডেটে ভুল হইলে তো হবেই না, ওটা তো পরের কথা। তো এখানে আমার যে ইনফরমেশন গুলো আমি দিচ্ছি ইনক্লুডিং অ্যাকাউন্ট সবই কিন্তু মানে একেবারে সেনসিটিভ। এটা দেখে শুনে দিতে হবে যাতে পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে আপনার ঝামেলা না হয়। সো এই ইনফরমেশন গুলা ঠিক আছে, ইনক্লুডিং আমার অ্যাকাউন্ট। আমি এখানে যেটা করব, স্টার্ট রিকনসাইলিং অপশনে আমি চলে যাচ্ছি। সো স্টার্ট রিকনসাইলিং অপশনে যদি আমি আসি তো এখানে আমার কুইকবুকস যেটা শো করতেছে এটা হচ্ছে আমার কোন অ্যাকাউন্টটা আমি এখন রিকনসিলিয়েশন করতে চাচ্ছি। ঠিক আছে, আমার ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট, স্টেটমেন্ট এন্ডিং ডেট মে 31 2019, যেটা আমি এখান থেকে নিছি মে 31 2019। স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স হচ্ছে 1767.65, যেটা আমার এক্সাক্ট ম্যাচ। ওকে, সমস্যা নাই, বাট এখানে একটা ডিফারেন্স শো করতেছে রাইট কর্নারে, যে ডিফারেন্স একটা ভ্যালু আছে যেটা আমার $250, যেটা হয়তো আমার কুইকবুকস এর সাথে ম্যাচ করতেছে না। ব্যাংক স্টেটমেন্টের যে ট্রানজাকশন গুলো আমার কুইকবুকস এর সাথে ম্যাচ করতেছে না। যদি এই ধরনের কোনো থাকে ঝামেলা
বা যেটা আপনার ম্যাচ করতেছে না, যেটা আপনার একটু ভিন্ন ভ্যালু দিতেছে, তো তখন সে এটা ডিফারেন্সের আন্ডারে শো করবে যে এটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু যেটা ডিফারেন্স আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে এটা আলাদা। ঠিক আছে, মানে একটা ইয়ে আছে, একটা ডিফারেন্স আছে, একটা গরমিল আছে। তো এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার 5টা পেমেন্ট, এটা আমার আমার টোটাল 6টা ট্রানজেকশন ছিল, 5টা ছিল ডেবিট, একটা ছিল ক্রেডিট। সো আমার এগুলা ঠিকই আছে, বাট সমস্যা হচ্ছে এখানে আমার বিগিনিং ব্যালেন্সটা যেহেতু প্রথমবার অ্যাকাউন্টে অ্যাড করার সময় দেওয়া হয় নাই, যখন আমি ব্যাংক অ্যাকাউন্টটা একেবারে চার্ট অফ অ্যাকাউন্টে নিউ অপশন থেকে অ্যাড করছিলাম, যেহেতু প্রথমবার ওটা দেওয়া হয়নি, সো সিস্টেম আমার ওটা ওভাবে আর নিয়ে নেয়। ঠিক আছে, সো আমি যেহেতু এটা জার্নাল এন্ট্রি দিয়ে নিয়েছি, সো এখানে আমাকে এটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে আমার এই ট্রানজেকশন গুলো দেখা যাচ্ছে যে মে মাসে আমার এই পার্টিকুলার এই ব্যাংক অ্যাকাউন্টে, এই ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টে মে মাসে আমার 2019 সালের মে মাসে আমার এই কয়েকটা ট্রানজেকশন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই কয়েকটা ট্রানজেকশন দেখা যাচ্ছে। এর মধ্যে যেগুলা দেখেন চেক করে দেওয়া আছে, এগুলা কিন্তু আমি করে ফেলছি। ঠিক আছে, ক্যাটাগরাইজ করে ফেলছি। তো দ্যাট মিনস যে হ্যাভ বিন ক্যাটাগরাইজ। তো আপনাকে অবশ্যই এটা ক্যাটাগরাইজ করে আসতে হবে। আর একটা ট্রানজাকশন দেখেন, এটা কিন্তু আমার ক্যাটাগরাইজ করা হয় নাই। ঠিক আছে, বাট আমার লিস্টে আছে। তো এটা ক্যাটাগরাইজ করা হয়নি, এটা ক্যাটাগরাইজ করা হয়নি, বাট আমার লিস্টে আছে। দ্যাট মিনস যে এটা আমার একটা জার্নাল এন্ট্রি। ঠিক আছে, যেটা আমার ওপেনিং ব্যালেন্স অ্যাড করার জন্য দেওয়া হয়েছিল, টু অ্যাড ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, টু অ্যাড ওপেনিং ব্যালেন্স। এবং এখানে এটা হচ্ছে $250 একটা ডিপোজিট। সো যেহেতু এটা ক্যাটাগরাইজ করা হয়নি এবং ওভাবে এটা আমার ওই অন্য অন্য যে সমস্ত ট্রানজাকশন ছিল, ঠিক আছে, এই আমেরিকান টেলিমেডিসিন, ফটো সার্চ বা আদার যে সমস্ত ট্রানজাকশন গুলো ছিল, ওটার সাথে যেহেতু ইম্পোর্ট করা হয়নি, এর ফলে এটা আমার একটু আলাদাভাবে দেখাচ্ছে। বাট যেহেতু এটা ওই পিরিয়ডের মধ্যেই, মানে মে 2019, ঠিক আছে, এই পিরিয়ডের মধ্যেই যেহেতু মে মাসের চলে আসছে, তাই সিস্টেম কিন্তু আমার এটা এখানে এসে দেখায় দিচ্ছে। সো সেই ক্ষেত্রে এখন যেটা করতে হচ্ছে, আমি যদি রিকনসিলিয়েশন করতে চাই, আমার কিন্তু এটা ডিফারেন্স আছে, দ্যাট মিনস আমার হিসাবটা মিলতেছে না। ঠিক আছে, হিসাবটা আমার কুইকবুকস বলতেছে যে তোমার ব্যাংকের সাথে আমার যে অ্যাকাউন্টের ট্রানজাকশন গুলো আছে ওয়েলস ফার্গো, এই দুই অ্যাকাউন্টে হিসাবটা মিলতেছে না, এখানে একটা পার্থক্য আছে। তো এইটা আমাকে জিরো করতে হবে, ডিফারেন্সটা আমার রাখা যাবে না। হ্যাঁ, ডিফারেন্স আমাকে কোনো ভ্যালু শো করা যাবে না, কারণ ডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, এটা মিলতেছে না। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, যেহেতু আমি জানি যে এটা বিগিনিং ব্যালেন্স আগে অ্যাড করা হয়নি, যেটা পরবর্তীতে জার্নালের মাধ্যমে অ্যাড করছি, তো এই ক্ষেত্রে আমি চেক বক্সে এটা ক্লিক করে দিব। এবং যেটা হচ্ছে যে আমার ডিফারেন্স কিন্তু এখন নাই, এবং আগে কালার ছিল অরেঞ্জ। ঠিক আছে, একটা এক্সক্লেমেশন পয়েন্ট দিয়ে অরেঞ্জ ছিল, এখন এটা চেক মার্ক হয়ে গেছে, ইউ ডিড ইট। এবং বোঝা যাচ্ছে যে আমার এটা এখন রিকনসিলেশন করার জন্য এখন রেডি, ফাইনালি আমার সবকিছু ম্যাচ হয়েছে। তো এই হচ্ছে, মানে এখানেই অনেক ব্যাপার ইস্যু, অনেক ইস্যু অ্যারাইজ করে, যেরকম ধরেন যে আপনার সে ফর এক্সাম্পল এই ধরনের অনেক কিছু হতে পারে যে আপনার আপনি একটা পিরিয়ডের রিকনসিলিয়েশন করতেছেন, লেটস সে জুনের। ঠিক আছে, এখন জুনের যে আপনি রিকনসিলিয়েশন করতেছেন, সেখানে হয়তো আপনি দেখলেন যে কিছু ট্রানজাকশন আপনার, ফর এক্সাম্পল কিছু ট্রানজাকশন হয়তো আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, যেটা হয়তো আপনার ব্যাংক স্টেটমেন্টে এখনো আসে নাই, বা ব্যাংক স্টেটমেন্টে হয়তো এখনো দেখা যাচ্ছে না। হয়তো এটা এরকম হতে পারে যে আপনার এটা ডিপোজিট ইন ট্রানজিট আছে, কাস্টমার এটা এখন পর্যন্ত ডিপোজিট করে নাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে, বা হচ্ছে, ঠিক আছে, ওয়্যার প্রসেসিং এর মধ্যে আছে। হ্যাঁ, তো যার কারণে এটা আমার কুইক বুকস আছে ঠিকই, বাট আমার ব্যাংক স্টেটমেন্টে এটা এখনো আসে নাই। তো সেই ক্ষেত্রে যেটা হবে, যদি কুইক বুকসে থাকে বা ব্যাংক স্টেটমেন্টে নাই, এই ধরনের ডিপোজিট ইন ট্রানজিটের যে সমস্ত ট্রানজাকশন বা এই ক্যাটাগরি যে সমস্ত ট্রানজাকশন গুলা, তো সেগুলা কিন্তু দেখা যাবে যে যখন আপনি এটা ওই পার্টিকুলার পিরিয়ডটা সিলেক্ট করে নিবেন, হ্যাঁ, তো এটা কিন্তু তখন আমার এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক চলে আসবে, যদি আপনি ওই ট্রানজাকশন গুলো আপনি আপলোড করবেন না পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে, বাট তারপরও যখন আপনি সিলেক্ট করতেছেন যে দিস ওয়ান ইজ ওয়েলস ফার্গো এবং দিস ওয়ান ইজ দ্য ডেট, তো তখন সেটাকে ফিল্টার করে অটোমেটিক ওই ট্রানজাকশন গুলো সহ কুইকবুকস আপনার এখানে নিয়ে আসবে। তো তখন দেখা যাবে যে আপনার কি ডিফারেন্স, তখন একটা ভ্যালু থাকবে, কারণ তখন তো হিসাব মিলবে না। ঠিক আছে, কারণ আপনার ব্যাংক স্টেটমেন্টে তো ওই ট্রানজাকশনটা এখনো আসে নাই, যেটা ডিপোজিট ইন ট্রানজিট হিসেবে আছে, সেটা আপনার ব্যাংকে এখন পর্যন্ত হিট করে নাই। তো সেই ক্ষেত্রে আপনার
একটা তখন ভ্যালু এখানে শো করবে ডিফারেন্সে, এবং এটা তখন ওই অরেঞ্জ কালার হয়ে যাবে। তো এই ধরনের কেস যদি হয় বা আপনার আহ, আরো অনেক ধরনের কেস হতে পারে। লেটস সে আপনার হয়তো প্রিভিয়াস পিরিয়ডে এই ধরনের কিছু ট্রানজাকশন ছিল যেটা আপনি রিকনসিলিয়েশন করেন নাই। তো সেগুলো কিন্তু দেখা যাবে যে আমার নেক্সট পিরিয়ডে যখন আমি রিকনসিলিয়েশন করব, তখন আমার এগুলো অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন ধরেন আমার এটা হচ্ছে মে 31, তো মানে মে মাসের। এখন আমার হয়তো এপ্রিলের কিছু আনরিকনসাইল্ড কিছু ট্রানজাকশন রয়ে গেছে, বা মার্চেরও কিছু আনরিকনসাইল ট্রানজাকশন রয়ে গেছে যেগুলো এখনো রিকনসাইল হয়নি। এটা যখন আমি মে মাসে রিকনসিলিয়েশন করব, এখানে কিন্তু অটোমেটিক আমার এগুলো তখন চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক আমার এটা চলে আসবে, যদিও ওই মাসের সাথে এটা কোনো সম্পর্ক নাই, ওটা হলো এপ্রিলের বা মার্চের। তো এটা হচ্ছে যে আপনাকে সিস্টেম অটোমেটিক তখন যেগুলো আনরিকনসাইল থেকে যাবে, যেরকম আমি হয়তো বললাম এখানে একটা ডিপোজিট ইন ট্রানজিট একটা ট্রানজাকশন আছে, তো আমি এটা কি করব, এটাকে আমি করে ফেলবো। ঠিক আছে, এখান থেকে উঠিয়ে দিব এবং তখন আমার এটা ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার একটা ডিপোজিট ইন ট্রানজিট ট্রানজাকশন, যেটা এখনো আমার অ্যাকাউন্টে হিট করে নাই, বাট এটাকে এখন যদি আমি উঠিয়ে দিই, যেটা আমার ব্যাংক স্টেটমেন্টে নাই, সো তখন আমার হয়তো এটা জিরো হবে। তো এই যে এটা আনরিকনসাইল এই ফর দ্য পিরিয়ডে রয়ে গেল, এটা তখন কি হবে, এটা তখন অটোমেটিক কুইকবুকস জুনে যখন আপনি রিকনসিলিয়েশন করবেন, সেটা তখন অটোমেটিক ফরওয়ার্ড করতে থাকবে। জুনে না হলে জুলাইতে করবে, জুলাইতে না হলে আগস্টে করবে, মানে সে এটা আপনাকে ফর দ্য নেক্সট অফ দ্য পিরিয়ড অটোমেটিক আপনার তখন রিকনসিলিয়েশন করবেন, সেটা পাঠাইতেই থাকবে, অ্যাড করতেই থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আছে এইটাকে ফলো করবেন। ঠিক আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট, এবং আপনি এটাকে ফলো করবেন। এখানে আপনার যে সমস্ত ট্রানজেকশন আছে শুধুমাত্র ওগুলা নেবেন, যেগুলা নাই ওগুলা ফরগেট। ঠিক আছে, ওগুলা আর কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ এটা আমার ব্যাংক স্টেটমেন্টে নাই, দ্যাট মিনস আমার এটা এখানে আসেও নাই। তো সেই ক্ষেত্রে আমি যেগুলা ব্যাংক স্টেটমেন্টে পাবো না, সেগুলো আমি এখান থেকে উঠিয়ে দেবো। দ্যাট মিনস এগুলো আমি এখন রিকনসিলিয়েশন করতে চাচ্ছি না। এটা তখন যেটা হবে, তখন নেক্সট পিরিয়ড এটা ফরওয়ার্ড হয়ে যাবে, অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে। এবং তখন আপনি যদি দেখেন যে জুন মাসে রিকনসিলিয়েশন করার সময় হয়তো দেখতে পারবেন যে হ্যাঁ আমার কাস্টমার এখন টাকাটা দিয়ে দিছে, সো আমার এখানে $250 এটা ক্রেডিট হয়ে গেছে। তো তখন আপনি জুন মাসে এটা রিকনসিলিয়েশন করে ফেলবেন। কিন্তু যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার অরিজিনাল ডকুমেন্ট। এখানেই আপনার সমস্ত ট্রানজাকশনের এন্ট্রি গুলো হচ্ছে, ইনফ্লো বা আউটফ্লো। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র যেগুলা ব্যাংক স্টেটমেন্টে আছে ওগুলাকে কনসিডার করবেন, তাহলে আপনার ডিফারেন্সটা জিরো হবে। আপনার মেইন টার্গেট থাকবে এটাকে জিরো করা, কোনো যেন ডিফারেন্স না থাকে। যদি এটা জিরো হয় দ্যাট মিনস তখন আপনার রিকনসিলিয়েশন হবে। আর যদি এটা জিরো না হয় আপনার রিকনসিলিয়েশন হবে না, আপনার এখানে সমস্যা আছে। ঠিক আছে, ব্যালেন্স করতেছে না, ম্যাচ করতেছে না, আপনার কুইক বুকস এর সাথে ব্যাংকের ব্যালেন্সটা ম্যাচ করতেছে না। তো এটা হচ্ছে আপনার মেইন টার্গেট, যে আমাকে ডিফারেন্সটা জিরো করতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, এবং আমার যেহেতু এটা ওপেনিং ব্যালেন্সটা অ্যাকাউন্ট অ্যাড করার সময় দেওয়া হয়নি, সো আমি এটা জার্নালের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিছি। সো আমার এটা স্টিল নাও আমার এখানে শো করতেছে যে জিরো বিগিনিং ব্যালেন্স, এবং এটা আমার শো করেই থাকবে, নেক্সট স্টেপেও সে আমার এটা শো করতেই থাকবে। তো এই কারণেই প্রথমে বলছিলাম যে পারফেক্ট হচ্ছে একমাত্র তখনই যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার সময় এটা ওপেনিং ব্যালেন্সটা দিয়ে ফেলেন, সো দ্যাট উইল বি পারফেক্ট। আর এছাড়া এখানে আমি অ্যাড করছি ঠিকই, চেকও করছি, বাট স্টিল নাও এখানে কিন্তু আমার বিগিনিং ব্যালেন্স শো করতেছে, এবং যখন আমি একটু পরে রিপোর্ট জেনারেট করব ওখানেও দেখবেন যে আমার বিগিনিং ব্যালেন্স জিরোই শো করবে, বাট পরে সে দেখাবে যে এটা একটা জার্নালের মাধ্যমে দেওয়া হয়েছে, ওটা অন্য অন্য ট্রানজাকশনের সাথে ছোট করে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে রিকনসিলিয়েশনের বিভিন্ন ব্যাপার। দেখেন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে ভাইয়া, এই যে কি বল ডিপোজিট ইন ট্রানজিট যেগুলো ছিল বা আমার প্রিভিয়াস ডেটের কোনো ট্রানজেকশন ব্যাংকের সাথে কানেক্টেড, আমি রেকর্ড করার সময় রিকনসাইল করে দিলাম সাবসিকুয়েন্ট কোনো একটা ডেটে বা মান্থে আসা, কিন্তু ওটার যে ট্রানজেকশন রেকর্ডটা যেটা আমার কুইকবুকসে করা হয়েছে সেই রেকর্ড ডেটটা তো আর চেঞ্জ হবে না, যেটা ফরওয়ার্ড হবে পরবর্তী পিরিয়ডে নাকি? না, রেকর্ড ডেটটা চেঞ্জ হবে না। রেকর্ড ডেট ওটা আগে। আপনার যদি এপ্রিল হয় সো ওটা এপ্রিলেই হবে। আচ্ছা আচ্ছা। তো ট্রানজেকশনে তার বুকস অফ অ্যাকাউন্টস এ ইমপ্যাক্টটা তো পড়ে যাচ্ছে আগেই, হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার আমি বুকস অফ রিকনসাইল অ্যাকাউন্টে করি। ইমপ্যাক্টটা পড়ে গেছে আগে, কিন্তু আপনার রিকনসিলিয়েশন যেহেতু আপনি এখন পর্যন্ত সিউরিটি পাননি, সো এটা তখনও করেন নাই। এটা পরবর্তীতে করলে আপনার এটা তখন
ব্যাংক স্টেটমেন্টে হিট করলে তখন আপনি এটা করবেন। ওটা ওই ক্ষেত্রে কি আমার রেক্টিফিকেশন করার দরকার আছে ডেটের একদম স্পেসিফিক, না না বিশেষ না করে না, এগুলো? আপনার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আপনি তখন এটা জাস্ট সিম্পলি ওখানে চেক বক্সে করে দিয়ে, ওটা আপনার কুইক বুকস অলরেডি রেকর্ড হয়ে গেছে, যার কারণেই আপনার রাইট। পেজটা এখানে আসবে। ঠিক আছে, এখানে যদি রেকর্ড না হয় বা আপনার যদি কোনো কিছু পোস্টিং কিছু না হয়, তো এই পেজে কিন্তু ওই ধরনের কোনো ট্রানজাকশন আপনার আসবে না। না না না, সেটা সেটা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের ডিফারেন্স মানে যেটা মুখ্য জিনিস থাকবে টার্গেট, সেটা হচ্ছে অলওয়েজ যেন আমাদের ডিফারেন্স জিরো হয়। যদি এখানে পার্টিকুলার কোনো ভ্যালু থাকে, সো দ্যাট মিন্স আপনার এখানে ঝামেলা আছে। আর সেই ক্ষেত্রে আপনি চেক করবেন আপনার ব্যাংক স্টেটমেন্টে, ওখানে খেয়াল করবেন যে আপনার এখানে কি এমন কোনো ট্রানজেকশন আছে নাকি যেটা আমার এখানে আহ, নাই, বা এখানে আছে বাট ওখানে নাই, মানে যেটাই হোক না কেন, মানে আপনি যেটা টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এখানে আমার যে 6টা ট্রানজেকশন আছে এটাই হচ্ছে আমার আসল জিনিস। ঠিক আছে, এগুলাকে আমি রিকনসাইল করব। এখন এখানে যদি আমার দেখা যাচ্ছে যে 8টা আছে বা 9টা আছে, এক্সট্রা কিছু দেখা যাচ্ছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, সেগুলো আমি রিকনসিলিয়েশন করব না। আমি যদি দেখি যে এটা নাই, সো আমি এটা ওইভাবে উঠিয়ে দিব। তো তখন কিন্তু আমার এখানে উপরে যে ভ্যালুটা আছে এটা কিন্তু ওভাবে অ্যাডজাস্ট হতে থাকবে। ঠিক আছে, ওটা কিন্তু ওভাবে আমার অ্যাডজাস্ট হতে থাকবে অটোমেটিক। তো এখানে আমার ডিফারেন্সটা জিরো, দ্যাট মিন্স আমার এটা এখন রিকনসিলিয়েশন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এডিট ইনফো, এখানে আমি কোনো কিছু এডিট করব না এই মুহূর্তে। আপনার এডিট করাটা রিকমেন্ডেড না। আপনার এই মুহূর্তে এডিট করলে অনেক কিছু হয়ও না। তো আপনার যদি ঝামেলা হয় যে আমার হয়তো দেখা যাচ্ছে যে এখানে $250 একটা ডিফারেন্স আছে এবং এটা কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, কিছু করা যাচ্ছে না, এটা হয়তো আপনি ভুলে অন্য একটা পিরিয়ডের ট্রানজাকশন আপনি নিয়ে আসছেন, এখন এই মুহূর্তে খেয়াল করলেন, বা হতে পারে আপনি পেপলের ট্রানজাকশন নিয়ে আসছেন, ঠিক আছে, এই মুহূর্তে খেয়াল করলেন। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের মানে মেজর যদি কোনো কিছু হয়ে যায় যেটা এখন এই মাইনর অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে চেঞ্জ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে যেটা করবেন এটাকে ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, ক্যান্সেল হচ্ছে এটা, ক্লোজ উইথাউট সেভিং। ক্লোজ উইথাউট সেভিং হচ্ছে ক্যান্সেল, এটা ক্যান্সেল। আমি এটা এখন রিকনসিলিয়েশন করতেছি না, আমাকে এখন আবার ওই ব্যাংকিং পেজে গিয়ে এটাকে আমার করতে হবে, ডিলিট করে দিতে হবে এক্সক্লুডেড ট্যাবে নিয়ে। তারপর আবার যেভাবে আমাকে ইম্পোর্ট করতে হয় ট্রানজাকশন গুলো, ওইটা কুইক বুকসে অ্যাড করতে হবে ওইভাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মেজর ওই ধরনের সমস্যা হয় যে আপনি পিরিয়ডে গোলমাল করছেন, বা আপনার এক অ্যাকাউন্টের ট্রানজাকশন আরেক অ্যাকাউন্টে নিয়ে আসছেন, তো সেই ক্ষেত্রে এইখানে এভাবে এটা মাইনর অ্যাডজাস্টমেন্ট করলে ওই চেক আনচেক করে কিচ্ছু হবে না, ওটা কোনো কিছুই লাভ হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে তখন এটা ক্যান্সেল করে আপনার ব্যাংকিং পেজে গিয়ে ওটা সমস্ত কিছু আবার নতুন করে করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আর এখানে যদি সবকিছু ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা, আর সেভ ফর লেটার হচ্ছে যদি আপনি এটা যদি এখন হয়তো একটা ঝামেলা আসতেছে এবং আপনি এটা এখন করতে চাচ্ছেন না এটাকে, বাট সেভ করে রাখতে চাচ্ছেন, আপনি আবার ক্রস চেক করে দেখবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে যদি আপনার হান্ড্রেডস অফ ট্রানজাকশন থাকে, হান্ড্রেডস, ঠিক আছে, তো 6টা 5টা ট্রানজাকশন কোনো ব্যাপার না, এগুলা কোনো ব্যাপার না। কিন্তু যদি হান্ড্রেডস যদি ট্রানজাকশন থাকে, তো তখন আহ এটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ঝামেলা হলে সেভ ফর লেটার, যে আপনি এটাকে আপাতত সেভ করে রাখতেছেন, পরে এসে আবার আপনি দেখবেন যে কোথায় সমস্যা। আর যদি সবকিছু ঠিক থাকে আর এখানে কোনো কিছু করার নাই চেঞ্জ করার, ঠিক আছে, আমার এটা রিকনসিলিয়েশন হয়ে গেছে, সব ট্রানজাকশন আমার ম্যাচ হয়ে গেছে, সো এখানে ফার্দার আর কোনো কিছু করার নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ফিনিশ নাও যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব। এবং ফিনিশ নাও সিলেক্ট করলে যেটা হচ্ছে, ইউ রিকনসাইল দিস অ্যাকাউন্ট টু সি আ রিপোর্ট অফ দিস রিকনসিলিয়েশন, ক্লিক ভিউ রিকনসিলিয়েশন রিপোর্ট, আদারওয়াইজ ইউ আর ডান। আমি এই মুহূর্তে রিপোর্টটা দেখতে চাচ্ছি না, আমি এটাকে ডান করে দিই। তো এটা হচ্ছে আমার রিকনসিলিয়েশন হওয়ার পর আমাকে সে আবার ওই পেজে নিয়ে আসছে, এবং এখানে একটা লিংক আছে, লাস্ট স্টেটমেন্ট এন্ডিং ডেট। সো এটা ক্লিক করলে কি হবে, আমার একটা রিপোর্ট চলে আসবে। হ্যাঁ, সো অনেকে যেটা করে এটা, অনেকে ইগনোর করে, এখানে ক্লিক না করে চলে যায়, আমার রিকনসিলিয়েশন হয়ে গেছে, দ্যাট ইজ ডান, আই এম হ্যাপি। ঠিক আছে, এখানে সাইন আউট করে চলে যায়। আপনি ব্যাপার হচ্ছে যখন পরবর্তীতে এখানে আসবেন, এটা অনেক সময় থাকে না এই লিঙ্কটা, অনেকে বলে যে আমি তো ওভাবে সাইন আউট করে চলে গেছি, পরে আর দেখতেছি নাই। ঠিক আছে, এই ধরনেরও হয় মাঝে মধ্যে, লিঙ্ক গুলো অনেক সময় আসে না। সেই ক্ষেত্রে কি করবেন,
সেটা আমি দেখাচ্ছি। বাট এখানে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এখানে দেখেন বিগিনিং ব্যালেন্স কিন্তু আমার অটোমেটিক চলে আসছে। এবং এটা হচ্ছে কিসের? আমার মেয়ের কিন্তু এন্ডিং ব্যালেন্সটা। ঠিক আছে? এটা কিন্তু আমার মেয়ের এন্ডিং ব্যালেন্সটা এখন যেটা হচ্ছে অটোমেটিক আমার জুনের বিগিনিং ব্যালেন্স হয়ে গেছে। সো এখানে মূল কথা হচ্ছে আপনি যে একটা পিরিয়ডে রিকনসিলিয়েশন করে ফেললে পরবর্তীতে আর আপনাকে বিগিনিং ব্যালেন্স দিতে হবে না, কারণ ওটার এন্ডিং ব্যালেন্সটাকে সে তার নেক্সট এর বিগিনিং ব্যালেন্স হিসেবে কাউন্ট করে নেবে। সো আপনার যদি মে মাসে রিকনসিলিয়েশন হয়ে যায় তো আপনাকে জুনের বিগিনিং ব্যালেন্স নিয়ে আর মাথা ঘামাইতে হবে না। আপনাকে আবার কোনো জার্নাল এন্ট্রি আবার দিতে হবে না, কারণ জার্নাল এন্ট্রি দিলে জিনিসটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে? অলরেডি কিন্তু এটা সে বিগিনিং ব্যালেন্স হিসেবে অটোমেটিক সেটা নিয়ে নিচ্ছে, মেয়ের এন্ডিংটাকে সে জুনের বিগিনিং ব্যালেন্স হিসেবে অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। তো আবার যদি জার্নাল এন্ট্রি দেন তো থিংস উইল বি ডাবল, এবং তখন ঝামেলা হবে, আর রিকনসিলিয়েশন হবে না। তো এখানে যেটা হচ্ছে যে আপনার একটা পিরিয়ডের রিকনসিলিয়েশন হয়ে গেলে ওইটার এন্ডিং ব্যালেন্সটাকে সে তার পরের পিরিয়ডের বিগিনিং ব্যালেন্স হিসেবে কিন্তু সে কাউন্ট করে নেবে অটোমেটিক। তো এটা আমার জুনের যখন আমি রিকনসিলিয়েশন করব, ঠিক আছে, তখন এটা আমার অটোমেটিক জুনের বিগিনিং ব্যালেন্স হয়ে যাবে। তো এটা এখন আমি এখানে আমার কিছু করার নাই। আমি যদি, হ্যাঁ, এখন যেটা দেখাবো যেটা হচ্ছে যে আমি যদি এখন সাইন আউট করে ফেলি এবং রিপোর্টটা যদি আমার পরবর্তীতে দরকার হয় তো সেই ক্ষেত্রে কোত্থেকে পাবো সেটা দেখাচ্ছি। সো আমি নেভিগেশন প্যানেল থেকে রিপোর্টসে আসবো এবং এখানে আমি সার্চ করব রিকনসিলিয়েশন রিপোর্টস। চলে আসছে। সো আমাকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ওয়েলস ফার্গো চেকিং, বাট এখানে আমাকে অল ডেটস দেই। অল ডেটস দিলে যেটা হচ্ছে একটা রিপোর্ট আমার এখানে চলে আসছে, ভিউ রিপোর্ট। সো আমি এখান থেকে কিন্তু যদি আমার পরবর্তীতে সেভ করা না হয়, তখনই যদি আমি সেভ না করি বা ভুলে যাই, তো সেক্ষেত্রে আমি এই রিপোর্ট সেকশনে এসেও কিন্তু এটা একটা কপি পাবো। সো এটা হচ্ছে আমার রিকনসিলিয়েশন রিপোর্ট। এটা যদি আমার পিডিএফ ফাইল লাগে আমি প্রিন্ট আইকনে ক্লিক করে ডেস্টিনেশন সেভ এস পিডিএফ দিয়ে সেভ সেভ এটা সেভ হয়ে যাওয়ার কথা, চলে আসছে। সো এটা হচ্ছে আমার রিকনসিলিয়েশন রিপোর্টস, এবং এখানে আপনার যেটা হচ্ছে আমার বিজনেসের নাম, এবং এখানে দেখেন স্টেটমেন্ট বিগিনিং ব্যালেন্স স্টিল এটা জিরো। ঠিক আছে, এখন এটা জিরোই দেখাচ্ছে, কিন্তু আমরা তো $250 দিছি। ঠিক আছে, তো সেটা আমার এখানে আছে, জার্নালের যে ট্রানজাকশনটা এটা আমার এখানে আছে $250 আর ডিপোজিট। ঠিক আছে, এটা ডিপোজিট ট্রানজাকশনের সাথে চলে আসছে। আমার রিকনসিলিয়েশন এটা হইছে, মোটামুটি হইছে, কারণ এখানে কিছু আনক্লিয়ার ব্যালেন্স দেখা যাচ্ছে। ঠিক আছে, যে আমার এখানে কিছু আনক্লিয়ার ট্রানজাকশন এখনো আছে যেগুলো আমার রিকনসিলিয়েশন এখনো বাকি আছে, বাট এটা হচ্ছে রিকনসিলিয়েশন অন ফর দ্য মান্থ অফ মে। ঠিক আছে, আমার মে মাসের এটা রিকনসিলিয়েশন হচ্ছে। আর এখানে আমার এন্ডিং ব্যালেন্সটা মিলে গেছে 1767.65, বাট আমার আনক্লিয়ার ট্রানজাকশন এখনো রয়ে গেছে, তার মানে আমার এখানে কিছু বাড়তি ট্রানজাকশন আছে যেটা রিকনসিলিয়েশন করা এখনো বাকি আছে। তো এই যে এই ধরনের যে ডকুমেন্ট গুলো পাবেন এটার আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, আমরা যে কাজগুলো করলাম সোফার, আমরা যে ব্যাংক ফিড আপলোড করলাম ব্যাংকিং পেজে, আমরা যে ট্রানজাকশন গুলোকে ক্যাটাগরাইজ করলাম, যে কাজগুলো করলাম রিকনসিলিয়েশনের, এই সব কিছুর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যেটা কিনা আপনার পোর্টফোলিওতে যখন আপনি কাজটা দেখাবেন, সো তখন এটা আপনার একটা প্রুফ হিসেবে থাকবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি। বাট মনে রাখবেন একটা জিনিস, যে আমার এখানে কোম্পানির নাম কিন্তু এখানে শো করা যাবে না। কোম্পানির যে সমস্ত ইনফরমেশন আছে, আমার যে নামটা, কোম্পানির যে নামটা আছে সেটা শো করা যাবে না, বাকিগুলো আপনি শো করেন, বাট কোম্পানির নামটা শো করবেন না। এখানে আপনার অ্যাকাউন্টের নামটা থাক, আপনার ডেটটা থাক, আপনার এখানে নাম আছে নামটা থাক, সমস্যা নেই, বাট বাকি জিনিসগুলো শো করবেন না। সো এটা হচ্ছে আমাদের রিকনসিলিয়েশন রিপোর্টের একটা পিডিএফ ফাইল, এবং এটা আপনারা এভাবে সেভ করে নিতে পারেন। স্যার, বলেন। স্যার আসলে আমরা দেখি অনেকে এই ব্যাংক রিকনসিলিয়েশনের উপর
মার্কেট প্লেসে কাজ করে, তবে কাজ পাওয়ার পরেও অনেক প্রবলেম হয় মেন্টরদের সাথে, বা অনলাইন যে সাপোর্ট সিস্টেম আছে এখানে হেল্প নিয়ে কাজটা করতে হয়। মূলত স্টুডেন্টদের কোন কোন সেক্টরে বা এই ব্যাপারে কোন কোন জায়গায় ডিস্টার্ব হয় বেশি কাজটা করতে? স্টুডেন্টদের যে কাজে সমস্যা হয় বিভিন্ন জায়গা দিয়ে সমস্যা হয়, এক একজনের এক এক ধরনের সমস্যা হয়। যেমন দেখা যাচ্ছে অনেকে ট্রানজাকশন মিস করে। ঠিক আছে, ছোটখাটো কিছু ফিস আছে বা চার্জ আছে, এটাকে তারা মিস করে। অনেকে দেখা যাচ্ছে আপনার বিগিনিং ব্যালেন্স ইনপুট দিতে ভুল করে। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে আপনার এন্ডিং ডেটটা দিতে ভুল করে। অনেকে আছে অ্যাকাউন্টটা দিতে ভুল করে। ঠিক আছে, তো এক একজনের এক এক ধরনের কেস দেখা যায়, এক এক ধরনের সমস্যা। তো আমি যে ভিডিওটা আপনাদের দেখাইলাম এবং যে জিনিসগুলো আপনাদেরকে বেশি বেশি করে বলছি যে এই জিনিসগুলো খেয়াল করবেন, এগুলো আপনাদের নোট ডাউন করলেই হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, অনেক স্যার। সময় যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে এরকম যে ডিফারেন্স থাকে, এগুলা কিভাবে সমাধান করব? এই ব্যাপারে একটা ইন্টিগ্রাল দিয়ে আমাদের দেখাইতেন, তাহলে হয়তো আমরা পরবর্তী সুবিধা হইতো আর কি। এখানে যদি আপনাদের ডিফারেন্সটা থাকে সেই ক্ষেত্রে যেটা বললাম, ঠিক আছে, আপনি ট্রানজেকশন গুলোকে ম্যাচ করবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে, যে আমার ব্যাংক স্টেটমেন্টে কয়টা ট্রানজেকশন আছে এবং এখানে কোনগুলো আছে, শুধুমাত্র ওগুলাই নেবেন। ঠিক আছে, আর বাকি যে বাড়তি যে সমস্ত ট্রানজেকশন থাকবে যেটা আমার ব্যাংক স্টেটমেন্টে নাই, ওগুলো আপনি আনচেক করে দিবেন। ঠিক আছে, আনচেক করে দিয়ে আপনার যেটা মূল টার্গেট থাকবে সেটা হচ্ছে ডিফারেন্সটাকে জিরো করা। আর সেই ক্ষেত্রে এটা যদি তারপরও যদি দেখেন যে আমার কাজটা হচ্ছে না, তো তাহলে হয়তো আপনার এন্ডিং ডেটের সমস্যা আছে। ঠিক আছে, বা আপনার এন্ডিং ব্যালেন্স দিতে ভুল হয়েছে। আর সেই ক্ষেত্রে আপনাকে তখন এটা ক্যান্সেল করে আবার নতুন করে স্টার্ট করতে হবে। এরকম মানে যে এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টের টাকা ব্যাংকে ঢুকে রয়েছে, হুম, হুম। এখন এটা ব্যাংকে থেকে এটা মানে সরাই দিতে হবে, তো এরকম কোনো ঝামেলা কি আসে কখনো? এই ধরনের ঝামেলা তো হয় অনেক সময়। অনেকে মানে কাজ যে করে কোন দিকে তাকায় কাজ করে কে জানে। তো এই ধরনের ভুল অনেকে করে, যে হয় না তা না। তো সেই ক্ষেত্রে আপনাকে তখন এটা ক্যান্সেল করে সবগুলো ডিলিট করে জি, আবার নতুন করে ইম্পোর্ট করতে হবে। মানে একদম ওই যে যেখানে সোর্স আছে সোর্স থেকে যে কারেকশন দিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার ট্রানজাকশন গুলা ব্যাংকিং থেকে ডিলিট করে আবার আপলোড করতে হবে। আর ব্যাংক রিকনসিলিয়েশন শুধু এক মাসের জন্যই হয়, মানে এক বছরের জন্য কি এটা টোটাল না, না, পুরো এক মাসের বছরের জন্য, এক মাস, রিকনসিলিয়েশন? এক মাস, মাস আচ্ছা স্যার, ভিত্তিক। আর ঠিক আছে, এটা মাস আচ্ছা ভিত্তিক। স্যার, আচ্ছা স্যার, আপনার এখানে যে ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টটা ছিল স্যার, এখানে মেবি মানে আমাদের সাথে আপনার সাথে ম্যাচ হচ্ছে না অ্যামাউন্টটা। আমরা হয়তো অনেকগুলো ট্রানজাকশন ব্যাংকের সাথে করেছি, এই জন্য ম্যাচ হচ্ছে না। তো স্যার আপনি হয়তো আমাদেরকে এটা ইয়ে দিবেন আর কি, অ্যাসাইনমেন্টে হয়তো কাজ দিবেন। তো স্যার আমাদের সাথে আপনার সাথে ম্যাচ হবে না আর কি। তো স্যার এটার জন্য কি করা? আমার যেমন আমার ব্যাংক ম্যাচ অ্যাকাউন্ট হবে না ওয়েলস বলতে ফার্গো কি ব্যাংক ম্যাচ হবে না, অ্যাকাউন্ট কোনটা ম্যাচ হবে না? স্যার। ম্যাচ হবে না বলতে কি ম্যাচ হবে না বুঝিনি কোনটা? যেমন স্যার আমার ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি মানে অলরেডি চেকিং অ্যাকাউন্টটাতে হ্যাঁ, ব্যালেন্স 23,000। আচ্ছা, তো স্যার আপনার এখানে তো মানে আপনি তো এখানে মেবি 2300 মনে হয় এরকম কিছু আর কি। আচ্ছা, তো আপনি তো আচ্ছা, 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 আমাদেরকে আমি অবশ্যই বুঝতে পারছি, ফাইলটা মনে বুঝতে হয় পারছি, দিবেন। বুঝতে পারছি, আমি বলি। এটা আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা আপনার কোনো সমস্যা হবে না। আমার ট্রানজাকশন হয়তো কম আছে, আপনার হয়তো বেশি আছে, বা আমার হয়তো জি বেশি স্যার। আছে, আপনার হয়তো চেকিং অ্যাকাউন্টে কম আছে। তো ওটা কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনার যে পিরিয়ডে রিকনসিলিয়েশনটা করতেছেন, আপনি যে রিকনসিলিয়েশন করার সময় বিগিনিং ডেটটা দিয়ে তারপরে বিগিনিং ভ্যালুটা দিলেন এবং রিকনসাইল করার সময় এন্ডিং ভ্যালু দিয়ে এন্ডিং ডেটটা দিচ্ছেন। সো কুইকবুকস কিন্তু শুধুমাত্র ওগুলাকেই নেবে। ঠিক আছে, জি ওগুলাকেই নেবে। স্যার। সো আমি যদি এখন 2019 এর মেতে নেই, সো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা করবে না, কারণ আপনারা যদি 2019 এর মেতে কোনো ট্রানজাকশন করে থাকেন তো তখন ওগুলা আসবে আপনার রিকনসিলিয়েশন করার সময়। তো তখন আপনারা একটা মিসম্যাচ পাবেন, কারণ আপনার ব্যাংক স্টেটমেন্টে ট্রানজাকশন মে মাসে আছে 6টা, আর আপনি হয়তো দেখবেন যে হয়তো 8টা বা 9টা আছে। মানে এটা যদি আপনারা মে মাসে 2019-এ কোনো ট্রানজাকশন করে থাকেন, তখন হয়তো এরকম জি স্যার। একটা ভ্যারিয়েশন পাবেন। তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টে যে ট্রানজাকশন গুলো আছে শুধুমাত্র ওগুলাকে চেক করবেন, আর বাকি ট্রানজাকশন গুলোকে আনচেক করে দিবেন যেটা আপনার ব্যাংক স্টেটমেন্টে নাই, করে এটা ডিফারেন্সটা জিরো করে এটা ফিনিশ করে দিবেন।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। সো এখন যেটা হচ্ছে আমাদের যদি বাজেটিং নিয়ে কাজ করতে হয়, বাজেটিং এর যে ব্যাপারটা, সো লার্ন অ্যাবাউট বাজেটিং। সো বাজেটিং এর যে কাজ এখানে আমাদের কুইকবুকসে আছে, এটা আমাদের যদি বাজেট থাকে, ঠিক আছে, আমাদের যদি বাজেট করা থাকে, লেটস সে আমি 2021 সালের আমার বাজেট কি হবে, আমার ওভারঅল অর্গানাইজেশনের বাজেট এখানে কি হবে, সো ওই ধরনের যদি ভ্যালু আমার কাছে ডিটারমাইন করা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কুইকবুকসে জাস্ট এটা এন্ট্রি দিব, which is a kind of data entry work। কারণ বাজেটে আপনার ক্যালকুলেশন আছে, আপনার যদি বাজেট করতে হয়, আপনার ফোরকাস্টিং করতে হয়, ইট ইজ এ পার্ট অফ ফাইন্যান্সিয়াল মডেলিং। ফাইন্যান্সিয়াল মডেলিং এর একটা অংশ পড়ে। সো যাদের ফাইন্যান্সিয়াল মডেলিং সম্পর্কে আইডিয়া নাই, আপনারা গুগল করে দেখতে পারেন ফাইন্যান্সিয়াল মডেলিং কি জিনিস। সো এটা যে ডিটেলস ক্যালকুলেশন, যে আমার ফাইন্যান্স বাজেটে এটা কি হচ্ছে, কতটুকু ভ্যালু হচ্ছে, সেটা আমার কুইকবুকসে করা যাবে না। কুইকবুকসে আমরা জাস্ট যদি এই ধরনের একটা আমার কাছে রেডিমেড একটা যদি বাজেট থাকে, লেটস সে ফর 2021, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটার ইনপুট দিতে পারবো, ঠিক আছে, ডাটাটা ইনপুট দিতে পারবো। তো সাকওয়াতকে এড করে নেন, সরি, সাকওয়াত ঠাকুরকে এড করে নেন স্যার। অ্যাড তো করছে, উনি তো ছিল, অ্যাড ও করা আচ্ছা হয়েছে। আচ্ছা। আমি অ্যাড হওয়া আছি। তো এটা আমাদের যদি বাজেট এরকম রেডিমেড থাকে, ঠিক আছে, so এবং আমরা যদি এটা স্যার follow তাহলে করি, কি কুইক বুকসে ফাইন্যান্সিয়াল মডেলিং করা যায় নাকি যায় না? না না, কুইকবুকসে ফাইন্যান্সিয়াল মডেলিং করা যায় না। আপনার মনে হয় ফাইন্যান্সিয়াল মডেলিং সম্পর্কে আইডিয়া মনে হয় নাই, আপনি একটু সার্চ করে দেখেন। তো এখানে ওকে আমাদের বাজেটিং যদি ইনপুট দিতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমাদের গিয়ার আইকন থেকে টুলস এর আন্ডারে আমাদের বাজেটিং অপশনটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে, গিয়ার আইকন থেকে টুলস এর আন্ডারে বাজেটিং অপশনটা অ্যাভেলেবল আছে। সো আমরা এখানে যাচ্ছি, অ্যাড ইউর ফার্স্ট বাজেট। সো এখানে আমরা বাজেটটা অ্যাড করব, এবং আমাদের বাজেটটা যদি অ্যাড করতে হয়, সো আসলে লাভটা কি, বাজেটের লাভ হচ্ছে যে মূলত আপনি জিনিসটা কম্পেয়ার করতে পারবেন যে আপনার আসলে কি পরিমাণ টার্গেট ছিল, আর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি ওটা কতটুকু অ্যাচিভ করতে পারছেন, ঠিক আছে, তার উপর বেস করে একটা আপনি কম্পারিজন করতে পারবেন যে আসলে আমি কতটুকু অ্যাচিভ করতে পারছি, বা আমার কোনো ডিফিসিট থাকলে এটা কোথায় ছিল, ঠিক আছে। সো এই যে মানে কম্পারিজনটা করার জন্যই মূলত আপনার একটা বাজেট করা, এবং বাজেটের আদার অনেক ফিচার আছে, আপনি বুঝতে পারবেন যে আপনার কি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার কি ডেফিসিট থাকবে নাকি সারপ্লাস থাকবে। সো ডেফিসিট থাকলে আপনার ফাইন্যান্সিং এর প্ল্যানটা কিরকম হবে, সারপ্লাস থাকলে আপনি ইনভেস্টমেন্টের অপরচুনিটি কিভাবে নিবেন। সো বিভিন্ন আপনার বাজেটিং এর বেনিফিট আছে, বাজেটিং করে লাভ আছে। তো আমি ওদিকে যাচ্ছি না। তো এখানে যদি আমার বাজেটিং এর ইনফরমেশন গুলো ইনপুট দিতে হয়, সো আমি গিয়ার আইকন থেকে টুলস এর আন্ডারে বাজেটিং এ আসবো, এবং এখানে আমার এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে বাজেট প্রিভিউ। সো এখানে আমি কোনো ইনফরমেশন কিন্তু এখনো ইনপুট দিতে পারবো না। আমাকে এখানে উপরে কিছু ডাটা আছে, উপরে কিছু ফিল্ড আছে, এগুলো আগে আমাকে সেট করতে হবে। সে ফর এক্সাম্পল আমাকে প্রথমে একটা টাইটেল দিতে হবে, কারণ আমি অ্যানুয়াল বাজেট এটার নাম দিলাম। ফাইন্যান্সিয়াল ইয়ার এটা হচ্ছে ফর 2020 তো অলরেডি শেষ, এটার বাজেট কি করব, এটা 2021 দিলাম। সো ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর 2021। ইন্টারভাল এটা কি হচ্ছে আপনার 12 মাস, যদি মান্থলি হয় তো তার মানে কি 12 মাস, ঠিক আছে, এক মাস এক মাস করে হচ্ছে। আর কোয়ার্টারলি মনে হয় আছে, হ্যাঁ কোয়ার্টারলি আছে, তো সেই ক্ষেত্রে আপনার 3 মাস করে হবে। আর ইয়ারলি তো ইয়ারলি, ঠিক আছে। সো এটা, ঠিক আছে, এটা একটাই হবে। সো আমি এটা মান্থলি রাখতেছি, ইন্টারভাল মান্থলি। সো আমার এখানে 12টা সেগমেন্ট হবে। প্রিফিল ডাটা, সো এখানে আমার যদি কোনো আর্লিয়ার ইয়ারের কোনো ডাটা নিয়ে আসতে চাই আমার এখানে, ঠিক আছে, আমার এই বাজেটে, যে আমি ভাবছি যে আমার জানুয়ারিতে 2020 সালে যে ইটা হয়েছিল, সেলটা হয়েছিল, সেটা আমার হয়তো 2021 সালেও হবে। তো সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়াল ডাটা 2020 দিতে পারি। তো এটা দিলে লাভ যেটা হবে যে আমার ওই 2020 সালে যেটা অ্যাকচুয়াল ডাটা ছিল, সেটা অটোমেটিক আমার এই 2021 সালের ওই পার্টিকুলার মান্থের ওই পার্টিকুলার অ্যাকাউন্টে চলে আসবে, অটোমেটিক ভ্যালুটা চলে আসবে। তো সেটা হচ্ছে যদি আমি দেখি যে আমার এরকম হতে পারে যে গত বছর জানুয়ারিতে যেরকম সেল হয়েছিল, এই বছরের জানুয়ারিতেও হয়তো ওই রকমই হবে। তো সেটা হচ্ছে যদি আমি ওই ধরনের দেখি, বাট আমি এটা প্রিফিল ডাটা নো দিলাম। সাব ডিভাইড বাই, এই বাজেটটা কি আমি কোনো একটা কাস্টমার ওয়াইজ সেগমেন্ট করতে চাচ্ছি কিনা, যে আমার
কাস্টমার, কোন একজন পার্টিকুলার কাস্টমারকে ধরে আমি বাজেটটা করতে যাচ্ছি কিনা, যে আমি হয়তো লেটস সে অ্যাডাম কোক, ঠিক আছে, অ্যাডাম কোককে আমি একটা অ্যানুয়াল বাজেট ক্রিয়েট করলাম, বা নিকি বার্গনের আমি একটা অ্যানুয়াল বাজেট ক্রিয়েট করলাম যেটা শুধুমাত্র তাদেরকে ফোকাস করে করা। সো ওই ধরনের যদি কোনো পার্টিকুলার কাস্টমারকে ফোকাস করে একটা বাজেট ক্রিয়েট করতে চান, সো আপনি এখানে একজন কাস্টমারকে চুজ করতে পারেন এবং সে তখন বলবে যে হ্যাঁ, কোন কাস্টমার। সো আমি একটা জেনারেল বাজেট তৈরি করতেছি, সো ডোন্ট সাবডিভাইড। এটা করে এখন এখানে আমার কাজ হচ্ছে, এখানে কিছু করা যাবে না, এখানে আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করলে এখন আমার এটা ওপেন হয়ে গেছে আমার ইনফরমেশন গুলো এন্ট্রি দেওয়ার। সো এখানে যদি দেখি, সো এটা হচ্ছে মূলত আমার যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টের যে সমস্ত অ্যাকাউন্ট, সেটাই কিন্তু আমার এখানে আছে। আমার এখানে এক্সপেন্স আছে, অপারেটিং এক্সপেন্স আছে, আমার এখানে আপনার কস্ট অফ সেলস, কস্ট অফ গুডস সোল্ড এটা আছে, ইনকাম, আদার ইনকাম, মানে এক কথায় আমার প্রফিট এন্ড লস স্টেটমেন্টের যে সমস্ত রেভিনিউ এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট, শুধুমাত্র ওগুলাই আমি এখানে দিতে পারবো। বাট আমার যদি আদার কোনো কিছু থাকে আদার দেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, সেগুলো আমার এখানে আসবে না, এবং আপনি বাড়তি কোনো কিছু অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, বাড়তি কোনো কিছু এখানে অ্যাড করার কোনো অপশন নাই। তো যেটা আছে এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। আহ যদি না দিতে চান কোনো কিছু দেওয়ার দরকার নেই, যে আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, হিউজ অ্যাকাউন্ট আছে। তো আমি যদি একটা বাজেট ক্রিয়েট করতে চাই আমাকে কি সবই দিতে হবে? নো, ঠিক আছে, আপনাকে সব দিতে হবে না। আপনি চাইলে আপনার যেগুলো দরকার, যেমন ধরেন আমি ধরেন সেলস দিলাম, ধরেন জানুয়ারি মাসে 2000 হবে ডলার, এবং রেস্ট অফ দ্য পিরিয়ড আমার 2000ই হবে। সো আমি এটা অ্যারোতে ক্লিক করে দিলে অটোমেটিক এটা কপি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমি যদি দেখি যে আমার জানুয়ারিতে থ্রু ডিসেম্বর যদি হয়। সো এভাবে এভাবে আপনার যদি একটা রেডিমেড বাজেট থাকে, আপনি এটা জাস্ট কুইক বুকস আপনি এটা ভ্যালুটা বসায় দিতে পারবেন। যদি রেডিমেড, ঠিক আছে, রেডিমেড বাজেট থাকে, এখানে আমাদের কোনো ক্যালকুলেশন হবে না, ঠিক আছে, ওইভাবে আমরা কোনো এখানে ক্যালকুলেট করতে পারবো না। আমরা খালি রেডিমেড বাজেট থাকলে আমরা খালি পার্টিকুলার অ্যাকাউন্ট ওয়াইজ, লাইক ইন্স্যুরেন্স লায়াবিলিটি আমাদের জানুয়ারিতে কত হইতে পারে, ফেব্রুয়ারিতে কত হইতে পারে, অ্যাকাউন্ট ওয়াইজ আমরা মান্থ ওয়াইজ ইনফরমেশন গুলো বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে আমরা এটাকে আর কিচ্ছু করতে পারবো না, আমরা এটাকে সেভ করে দিব। সো এটা হচ্ছে আমাদের একটা বাজেট, অ্যানুয়াল বাজেট ইজ সেভড। বাজেট ডিজাইন উই মেড বাজেট ইভেন ইজ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যানুয়াল বাজেট, এবং এটা হচ্ছে ফর 2021 সালের। এখানে আমরা এটাকে এডিট করতে পারবো যদি প্রয়োজন হয়, অথবা আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এবং বাজেটের আপনার দুই ধরনের রিপোর্ট আছে। একটা হচ্ছে বাজেট ওভারভিউ রিপোর্ট, যেটা হচ্ছে জেনারেল, যে আপনার কি আসলে প্ল্যানটা ছিল 2021 সালে, আপনি কোন পার্টিকুলার অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট বসাইছেন, এটা হচ্ছে বাজেট ওভারভিউ রিপোর্ট। আরেকটা হচ্ছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল রিপোর্ট। তো এই রিপোর্টটা হচ্ছে আমাদের যদি কোনো প্রোগ্রেস হয়, দেখেন ফর এক্সাম্পল ধরেন আমার হয়তো মার্চ চলতেছে 2021 সালের, বা এপ্রিল চলতেছে, এবং আমার অলরেডি 3-4 মাস হয়ে গেছে। তো আমি এখন জানতে চাচ্ছি যে আসলে কি পরিমাণ আমার পারফর্ম করা গেছে কম্পেয়ার টু দ্য বাজেট, বাজেটেড ফিগার, যে আমার যে টার্গেটটা ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং আসলে যেটা হয়েছে সেটা আমি আসলে কতটুকু করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমি যদি এরকম একটা সাইড বাই সাইড একটা কম্প্যারিজন চাই, যে হোয়াট ওয়াজ দ্য বাজেটেড ফিগার অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফিগার, তো সেই ক্ষেত্রে আমরা এই রিপোর্টটা রান করতে পারি, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল রিপোর্ট, এবং সেই ক্ষেত্রে কুইকবুকস আমাদের তখন একটা কম্পারেটিভ পিকচার দিবে যে আমার জানুয়ারি মাসে আমার অ্যাকচুয়াল কি হয়েছে এবং বাজেট অ্যামাউন্ট কতটুকু হয়েছে, এবং ওভার বা আন্ডার হইলে পার্সেন্টেজ অফ বাজেট কতটুকু হয়েছে, সে মাস ভিত্তিক এটার একটা কম্পারিজন আমাকে সে দেখাবে। ঠিক আছে, মাস ভিত্তিক একটা কম্পারিজন সে আমাকে তখন শো করবে। সো এটা হচ্ছে আমার বাজেট ভার্সেস অ্যাকচুয়াল রিপোর্ট, যেটা আমি যদি আফটার সাম টাইম, এখনো তো কোনো কিছু করিনি, এখনো 2021 সালের কোনো কিছু আমার ট্রানজাকশন দেওয়া হয়নি, সো সবকিছু এমটি, অ্যাকচুয়াল আমার সবই জিরো। ঠিক আছে, অ্যাকচুয়াল আমার সবই জিরো। সো যেহেতু কোনো ট্রানজাকশন এন্ট্রি দেওয়া হয়নি, সো জিরো তো হবেই। সো এটা হচ্ছে আফটার মেকিং সাম ট্রানজাকশনস অর আফটার মেকিং সাম প্রোগ্রেস, যদি আপনি তখন এটা রান করেন, তখন এটা একটা মানে কিছু ফ্রুটফুল একটা পিকচার পাবেন যে আসলে আপনার টার্গেট থেকে আপনি কতটুকু দূরে আছেন বা পিছিয়ে আছেন। ঠিক আছে, তার একটা ওভার বাজেট, পার্সেন্ট অফ বাজেট, সে বিভিন্ন দিয়ে আপনাকে সে বুঝিয়ে দেবে।
লাস্ট অফ অল এটা হচ্ছে আমাদের মাল্টি কারেন্সি। তো মাল্টি কারেন্সি সম্পর্কে যদি বলতে হয়, মাল্টি কারেন্সি আমাদের চেঞ্জ যদি করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট এন্ড সেটিংসে আসবো। এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা নিচের দিকে আমাদের কারেন্সির আন্ডারে মাল্টি কারেন্সি অপশনটা আমরা এখানে সেট করতে পারি। তো মাল্টি কারেন্সি সম্পর্কে যদি বলতে হয়, এটা হচ্ছে যদি আপনার বিজনেসে একাধিক কারেন্সিতে অপারেট করে, আপনার যদি একাধিক কান্ট্রিতে অপারেশন থাকে বিজনেস, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা কারেন্সি দিয়ে আপনার রেভিনিউ হচ্ছে না, বা একটা কারেন্সি দিয়ে আপনার এক্সপেন্স হচ্ছে না। আপনার হয়তো ইউকে তেও বিজনেস আছে আদার দেন আমেরিকা, তো সেই ক্ষেত্রে আপনার দুইটা কারেন্সিতে ট্রানজাকশন হচ্ছে। আপনি আমেরিকার ইউএসডি তে ইনভয়েস করতেছেন, বিল করতেছেন, আবার যে আপনার আপনার ফ্যাসিলিটিটা ইউকে তে আছে সেখানে হয়তো সে জিবিপি তে ইনভয়েস করতেছে, ওখানে সে ওখানে বিল করতেছে। তো তার এখানে দেখা যাচ্ছে আপনার মাল্টি কারেন্সিটা তখন চলে আসে। তো মাল্টি কারেন্সি অপশনটা তখন একমাত্র তখনই আসবে যখন আপনার বিজনেসের একাধিক কান্ট্রিতে অপারেট থাকবে, একাধিক কারেন্সিতে সে ট্রানজাকশন গুলা করতেছে, তখন আমরা মাল্টি কারেন্সি অপশনটা এনাবল করব। এবং মাল্টি কারেন্সি অপশনে যে ব্যাপারটা হচ্ছে, কিছু শর্ত আছে, কুইকবুকস থেকে আপনাকে সে কিছু শর্ত দিয়ে দিবে যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান। এবং আমি যদি এনাবল করছি, তারপর আমার এটা সেভ অপশন কিন্তু এখনো এনাবল হয়নি। ঠিক আছে, এর কারণ হচ্ছে আমার এখানে একটা আছে, আমাকে একটা চেক করতে হবে যে আমি উপরে উল্লেখিত শর্তগুলো মেনে নিছি, এই ধরনের আমার একটা কন্ডিশন আছে। তো এখানে কি কি বলা হচ্ছে, মাল্টি কারেন্সি মে বি রাইট ফর ইউ ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস ইন মোর দ্যান ওয়ান কারেন্সি। তো যদি আপনার একাধিক কারেন্সিতে ট্রানজাকশন হয়, একাধিক কারেন্সিতে, তো তখন আমরা মাল্টি কারেন্সি অপশনটা নিয়ে আসবো। দ্যাট ইজ, আপনার যদি ডিফারেন্ট কান্ট্রিতে অপারেশন থাকে, ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ ক্যানট টার্ন ইট অফ। ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে আপনি যদি একবার এটাকে এনাবল করে ফেলেন, তো পরবর্তীতে কিন্তু আর এটা রিভার্স করা যাবে না, বা এটা কিন্তু আনডো করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার যদি একবার অ্যাক্সিডেন্টালি এটা এনাবল হয়ে যায়, আপনাকে দেখা যাবে যে আপনার কুইকবুকস অ্যাকাউন্টেই ক্যান্সেল করতে হবে, মানে আপনার টোটাল সাবস্ক্রিপশন প্যাকেজটাই ক্যান্সেল করতে হবে, তা না হলে এটা একেবারে চলতেই থাকবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে ইউ ক্যানট চেঞ্জ ইউর হোম কারেন্সি। তো এখানে আমাদের যেটা হোম কারেন্সিটা থাকবে, যেমন এই যে ইউএসডি, এটা কিন্তু এখনো চাইলে আমি চেঞ্জ করতে পারবো, বাট যেটা হচ্ছে যে আমার এখন যদি মাল্টি কারেন্সিটা আমি এনাবল করে দিই, তো তখন এটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এটা আমার চেঞ্জ হবে না। আর এক্সট্রা ফিল্ডস, কলামস এন্ড মোডস আর অ্যাডেড টু কুইকবুকস। এবং এটা থার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখন যদি আপনি মাল্টি কারেন্সি নিয়ে কাজ করেন, কিছু এক্সট্রা আমার ফিল্ড আসবে, কিছু এক্সট্রা কলাম আসবে। সে ফর এক্সাম্পল, আমি যখন ইনভয়েস করব, ইনভয়েসে আমাকে সে তখন আস্ক করবে যে এই পার্টিকুলার ইনভয়েসটা তুমি কোন কারেন্সিতে রেকর্ড করতেছো, এটা কি ইউএসডি তে রেকর্ড হবে নাকি এটা জিবিপি তে রেকর্ড হবে। হ্যাঁ, তো তখন আমার ইনভয়েস বলেন, বিলিং বলেন, জার্নাল বলেন, ঠিক আছে, যত ট্রানজেকশন আছে প্রতিটা জায়গায়, এমনকি যখন আমি একজন কাস্টমারকে অ্যাড করব, সে তখন আমাকে কাস্টমার অ্যাড করার সময় বাড়তি আরেকটা ফিল্ড দিবে যে এই পার্টিকুলার কাস্টমারকে তুমি কোন কারেন্সিতে রেকর্ড করতে চাও, মানে তোমার ট্রানজেকশনটা তার সাথে কোন কারেন্সিতে হবে। হ্যাঁ, এবং সেখানে আমি যেটা সিলেক্ট করে দিব, পরবর্তীতে আমাকে কিন্তু তাকে ওটা নিয়ে থাকতে হবে। ঠিক আছে, তো এই ধরনের কিছু ব্যাপার আছে যেটা যখন আপনি মাল্টি কারেন্সিটা এনাবল করে নেবেন, তো এগুলো তখন আপনাকে বলতেছে যে এক্সট্রা ফিল্ডস, কলামস এন্ড মোডস আর অ্যাডেড টু কুইকবুকস। আপনি পার্টিকুলার ফরম্যাটে ওটা তখন, মানে জেনারেল যে ফরম্যাটটা থাকে ওটা তখন আর আপনি পাবেন না, তখন তার আউটলুকটা একটু ডিফারেন্ট হবে। তো এগুলো হচ্ছে তাদের কন্ডিশন। যদি আপনি মাল্টি কারেন্সিটা এনাবল করেন, তো তখন আপনার জিনিসটা এরভাবে হবে। তো আমি যেহেতু এটা একবার এনাবল করে ফেললে আর আনডো করা যাবে না, সো আমি এটাকে কিছু করতেছি না, আমি এটা ডিসেবল করেই রাখি। ঠিক আছে, সো এটা হচ্ছে যদি একমাত্র আপনার বিজনেসের বিভিন্ন ট্রানজাকশনে কারেন্সি ডিফারেন্ট হয়, তো তখন আমরা মাল্টি কারেন্সি ফিচারটা ইউজ করব, তা না হলে এটা অ্যাভয়েড করাই ভালো। কারণ একবার এটা এনাবল করা মানে এটা কিন্তু আপনার পুরো অ্যাকাউন্টে এটা তখন কন্টিনিউ করতে থাকবে, এবং আপনাকে তখন আবার নতুন করে সাবস্ক্রিপশন করতে হবে, আর এছাড়া উপায় নেই। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের ডিসকাশন। তো দেখেন, কারো সমস্যা থাকলে বলতে পারেন কোনো টপিকে।
স্যার বলেন। আপনি তো অনেকদিন ধরে মার্কেট প্লেসে কাজ করতেছেন, যদি আপনার কোন একটা মানে পূর্বে কাজ করছেন এরকম কোন ডকুমেন্ট দিয়ে যদি এই ব্যাংক রিকনসিলিয়েশনটা যদি একটু আলোচনা করতেন বা একটু কিছু দেখাই দিতেন। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, ঠিক আছে? যে ব্যাংক রিকনসিলিয়েশনের উপর আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। না, যে এক্সামটা নেওয়া হবে যে বলছিলেন একটু, এটা সম্পর্কে আর একটু ডিটেইলস বলা যায়, মানে কিরকম হবে, বা এটা কি পাস ফেলের ব্যাপার আছে কিনা, সার্টিফিকেটের কোনো ইমপ্যাক্ট আছে কিনা, বা এটা আমরা কিভাবে আর একটু নিজেকে রিকেপ করতে পারি, বা এই ধরনের কিছু কি বলা যায়? হ্যাঁ, বলা যায় অবশ্যই, কেন যাবে না। সো এক্সামের যে জি। ব্যাপারটা, এটা হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট হবে। So, আমি মনে হয় আরেকটা কথা বলছিলাম যে আপনাদের রিটেন থিওরিটিক্যাল একটা এক্সাম হয়তো নিতে পারি। আহ, ওটা আমি দেখে আমি চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক। আমি হইলে ওটা আগে থেকে আপনাদের জানাই দেবো, হঠাৎ করে নিব না। আর সেখানে আপনাদের একটা প্রজেক্ট আছে। সো প্রজেক্টটা হচ্ছে যে আমাদের কুইকবুকসটা শেষ হলে, তো আপনার যত কিছু আমরা শিখছি এই পর্যন্ত তার ওভারঅল একটা প্রজেক্ট আছে। প্রজেক্টটার সাইজ অনেক বেশ ভালো বড় হবে, কারণ আমরা তো আসলে কম কিছু শিখিনি, আমরা মোটামুটি অনেক কিছু শিখছি। তো এখানে সবকিছু থাকবে। ওখানে আপনাদের প্রায় 60 মার্কসের একটা এক্সাম হবে, এবং সেখানে আমাদের এমসিকিউ থাকবে, প্লাস আপনার প্র্যাকটিক্যাল পার্ট থাকবে। প্র্যাকটিক্যাল বলতে আপনার ওখানে ইনভয়েসিং থাকবে, বিলিং থাকবে, আপনার রিকনসিলিয়েশন থাকবে, রিপোর্ট থাকবে। মানে টোটাল কম্প্রিহেন্সিভ একটা প্রজেক্ট থাকবে। এবং এখানে পাস ফেল বলতে কিছু নাই। এখানে পাস ফেল বলতে কিছু নাই। এখানে পার্টিসিপেট করাটাই মুখ্য, ঠিক আছে? অংশগ্রহণটাই মুখ্য। বাট এখানে ব্যাপার হচ্ছে, যদি অংশগ্রহণ না করেন বা যদি আপনি এক্সাম সাবমিট না করেন, তো সেই ক্ষেত্রে সার্টিফিকেটটা আমরা ইস্যু করি না, ঠিক আছে? সার্টিফিকেটটা আমরা তাদের দিই না। এটাই হচ্ছে ব্যাপার। কিরকম সময়ের জন্য টাইম ফ্রেমটা কিরকম? এটা আসুক, ঠিক আছে? এটা আসুক, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের আচ্ছা। সবকিছু বলে দেওয়া হবে। তো আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? এই ক্লাসটা শেষ হোক, এই ক্লাসটা শেষ হলে আমি আপনাদের সাথে ওখানে আলোচনা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি ভাইয়া, বলেন। যে ব্যাংক রিকনসিলিয়েশন তো আমাদের হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক দেওয়ার আগে যদি একটা প্র্যাকটিক্যালি একটা আমাদের দেখাই দিতেন তাহলে আমাদের অনেকটা সুবিধা হতো আর কি। প্র্যাকটিক্যাল তো আপনাদেরকে দেখাইলাম, এটাই তো প্র্যাকটিক্যাল। এখানে এটা আমাদের হয়তো অনেকেরই ক্লিয়ার হয়েছে আর কি পুরোপুরি। ঠিক আছে, এটা কি দেখতেছেন বলেন তো? এটা কি অগ্রণী এটা তো দেখতেছি, যেমন ওই যে ওনাদের একজন যে বললো একটা কাজ করছেন, মানে এরকম একটা ফেস করছেন সমস্যা, এরকম একটা দেখাইতেন। এটা তো একটা ডেমো দেখাইছেন, আরেকটা যদি দেখাইতেন এরকম। আরেকটা আপনাদেরকে দিব, আপনারা এটা করবেন, ঠিক আছে? যারা যারা ভুল করবে বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে আবার আলোচনা করবেন। হ্যাঁ, 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 যদি ভুল করেন তো সেই ক্ষেত্রে কি কি ভুল হবে আমি কিন্তু বলে দিছি, ঠিক আছে? আমার ভিডিওটা A to Z দেখবেন, ঠিক আছে? আমার ভিডিওটা A to Z দেখবেন। আমি যে পয়েন্টগুলো বারে বারে রিপিট করছি এগুলো নোট ডাউন করবেন, এবং এটা যদি আপনি ফলো করেন আপনার ভুল হবে না, ঠিক আছে? আপনার ভুল হবে না। চলো। আর ভাই আমার এই গত ক্লাসের ভিডিওটা আমাকে একটু দিয়ে দিয়েছে, আমার ওইটা ডিলিট হয়ে আচ্ছা, গেছে। আপনি কমেন্ট বলছিলাম সেকশনে আপনাকে। লিখেন, কমেন্ট সেকশনে লিখে দেন আপনার আইডি দিয়ে, ইমেল আইডি দিয়ে লিখে দেন। আমি কুইকবুকস 5 এর ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি। আচ্ছা। স্যার পরের ক্লাসটা তো হবে না, না? আগামী তো 16 তারিখ, ঠিক আছে? তার মানে আমরা আবার পরবর্তী রবিবার, তাই তো? আমরা একত্র হব নেক্সট নেক্সট ক্লাস হবে না স্যার, আমরা নেক্সট রবিবার দিন আবার ক্লাস করব। হ্যাঁ, বুধবার দিন তো আপনাদের ছুটি। যাক, ভালো হইলো, সুবিধা হয়েছে, ভালোই হয়েছে। সময় পাওয়া যাবে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। সুব্রত দে। হ্যালো, প্রেজেন্ট ভাইয়া। মোহাম্মদ শামীম রানা। আছি ভাইয়া। তসলিমা আক্তার। ওনার তো মাইক্রোফোনে ডিস্টার্ব মনে হয়, নাকি কমেন্ট করছে? আজকে নাই? ও আচ্ছা, হ্যাঁ, কমেন্ট করছে। আচ্ছা, মোহাম্মদ শরীফুল ইসলাম।
প্রেজেন্ট হ্যাঁ আচ্ছা সাবরিনা হক আছে? সাবরিনা হক আছে? আবুল হোসেন আছেন? নাই? আছে। হ্যাঁ, কে? আবুল হোসেন বলতেছেন? লিস্টে দেখা যাচ্ছে আছে বুঝি না। লিস্টে দেখা যাচ্ছে আছে আবুল হোসেন লিস্টে দেখা যাচ্ছে আছে, তো তার মানে তো অন্য কিছু। আচ্ছা দিয়ে দিলাম। মহিউদ্দিন ওমর আছে? প্রেজেন্ট স্যার। আছেন তো না। সামিয়া ফেরদৌস? স্যার আমি লিভ আছি ভাইয়া। করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ওকে। মোহাম্মদ আলাউদ্দিন আছেন? জি আছে ভাইয়া। মোহাম্মদ আলামিন? জি ভাইয়া কামরুল কায়েস? আছি ভাইয়া ফেরদৌসি রহমান অন্নি? আছি ভাইয়া। আচ্ছা মোহাম্মদ আতিকুর রহমান? জি ভাই আছি। শওকত হোসেন ঠাকুর? জি নুজহাত তাবাসসুম আছেন? নুজহাত তাবাসসুম নাই? মোহাম্মদ ইব্রাহিম খলিল? জি স্যার আছি স্যার প্রেজেন্ট সুমাইয়া নওরিন? স্যার আছে, প্রেজেন্ট দিচ্ছে কমেন্ট বক্সে। ও আচ্ছা। জাহেদুল ইসলাম রাসেল? প্রেজেন্ট ভাইয়া। জুবায়ের হোসেন? প্রেজেন্ট জুবাইর। রেজওয়ানুল ইসলাম আছেন? রেজওয়ানুল ইসলাম? রাফি রহমান আছেন? রাফি রহমান নাই? স্যার রিজওয়ানুল ইসলাম আছি স্যার, ও আচ্ছা আছেন না? অ্যাবসেন্ট হয়েছে, আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। সাদিয়া বিনতে রহমান? ইয়েস স্যার। মামুনুর রশিদ? আছি ভাইয়া। নূর হোসেন? প্রেজেন্ট স্যার। অনন্ত কুমার সূত্রধর আছেন? ভাইয়া প্রেজেন্ট। আচ্ছা। আফরানিকা নামে কি কেউ আছে? ফাহিম আহমেদ? ভাইয়া আছি এইচ.এম. আমিনুল ইসলাম? প্রেজেন্ট ভাইয়া আচ্ছা আপনি তো কোনো অ্যাসাইনমেন্ট করতেছেন না? ভাইয়া আমার সমস্যাটা হচ্ছে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে ভাই, আমি সার্ভিসিং করতে দিয়েছি এখনো ভাই আমি হাতে পাইনি, এই জন্য ভাই আমি কিছুই করতে পারছি না। কবে দিতে পারবেন? ভাইয়া আমি চেষ্টা করবো রোববারের আগে সাবমিট করে দিতে, 2টা কি 3টা। তাই? ঠিক আছে, আমাকে একটা জি মেইল ভাই। দেন। আপনার আচ্ছা ভাই, সমস্যাটা ঠিক উল্লেখ আছে। করে কবে দিতে পারবেন এগুলো একটা করে মেইল দেন। মোহাম্মদ আচ্ছা সাজ্জাদ ভাই। হোসেন? আছি ভাইয়া। পঙ্কজ সাহা? প্রেজেন্ট স্যার। মোস্তাফিজুর রহমান? হ্যালো সোলাইমান মিয়া? यस স্যার মাহমুদ হোসেন মুন্না? প্রেজেন্ট ভাইয়া। এ.কে.এম. তারিক আমান? হ্যাঁ यस ভাইয়া প্রেজেন্ট ভাইয়া। হ্যাঁ অদিতি ঘোষ? ভাইয়া গত ক্লাসটা আমার মিস হইছে। হ্যাঁ দেখাই যাচ্ছে। আচ্ছা অদিতি ঘোষ হ্যাঁ। তন্নি আছেন? অদিতি ঘোষ তন্নি? মোহাম্মদ সজীব শেখ? প্রেজেন্ট স্যার। ওকে। আচ্ছা আমি নামগুলো আবার বলতেছি, কারা কারা মিস করছেন। অদিতি ঘোষ তন্নি অ্যাবসেন্ট। এইচ.এম. আমিনুল ইসলাম তো আছেন না? এইচ.এম. আমিনুল ইসলাম তো আছেন তাই না? আছি ভাই হ্যাঁ আছি। হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা আফরানিকা অ্যাবসেন্ট। তারপর হচ্ছে রাফি রহমান অ্যাবসেন্ট। নুজহাত তাবাসসুম মনে কি আছে? মনে তো হয় না। আচ্ছা তারপর সাবরিনা হক অ্যাবসেন্ট। এই তো। আচ্ছা তসলিম আক্তার দিছে। সুমাইয়া নওরিন দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন আজকে। ওকে। আচ্ছা ভাইয়া 1 মিনিট একটু সময় নষ্ট করতাম। বলেন। হ্যালো ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি সামিয়া বলছিলাম, আমার ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টটা আজকে আমি দেই নাই, আর সবগুলো দিয়েছিলাম। আমার একটু নেটের সমস্যা ছিল, আমি শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পারি নাই। তো আপনি যদি একটু কনসিডার করেন তাহলে আমি কালকে বা পরশুটা
দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর দিয়ে বাকি দেন। সবগুলো মনে হয় হয়েছিল। আমার কি মেইল দিতে হবে ভাইয়া? না না না, আপনার অ্যাসাইনমেন্ট কি ডিউ আছে কোনো? হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, বাকিগুলো করেছি। ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট আর এটার পরে মনে হয় একটা আমি আর করতে পারিনি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে আমি দেখে দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। হ্যালো ভাইয়া, বলেন। আমার কোনো ট্রানজাকশন যদি আনডিপোজিট ফান্ডে থাকে তো ওটা তো ব্যাংক ইয়াতে আসবে না, না ওটাতে? না, ওখানে আসবে না। আনডিপোজিট ফান্ডে থাকলে আসবে না, ব্যাংকে ট্রান্সফার করে নিতে হবে। ও আচ্ছা। আর এমনি প্রতিষ্ঠানের যদি ওপেনিং ব্যালেন্স থাকে ওটা তো ব্যাংকের সাথে ইয়া হবে নাকি? না 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 না, প্রতিষ্ঠানের ওপেনিং ব্যালেন্স আলাদা, ঠিক আছে? ওইটা ওখানে দিলে হবে না, আপনার ব্যাংকেরটা দিতে হবে। এখানে যেটা শো করা হয়েছে এটা হলো ব্যাংকেরটা, না? ব্যাংকেরটা। জি, জি। আচ্ছা, সামিয়া ফেরদৌস আছেন? ওনার অ্যাসাইনমেন্ট তো খালি একটা দেখা যাইতেছে। ব্যাপার কি? আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া, আমি একটু কথা বলতাম। বলেন। আচ্ছা ভাই, আমার ড্যাশবোর্ডে গেলে আমার এক্সপেন্সটা অনেক দেখাচ্ছে, আদার্স এক্সপেন্স অনেক অ্যামাউন্ট আসতেছে। আচ্ছা, তো এটাতে এখন এটা যেমন এক্সপেন্সের ঘরে আসতেছে প্রায় আপনার কত, 1 মিলিয়ন? 76,54,54,00,000-এর মতো। ওরে বাপ রে বাপ, এত এক্সপেন্স করে বলেছেন আপনি? কিন্তু আমি এতগুলো ট্রানজাকশন করি না, আর এটা কিন্তু এভরিথিং ইলস এর মধ্যে আছে। কোথায় আছে আবার বলেন তো? এভরিথিং ইলস। এভরিথিং এলস? জি। এভরিথিং এলস আবার কোথায় পেলেন আপনি? এটা হচ্ছে ড্যাশবোর্ডের এক্সপ্রেসের আন্ডারে আমি একটা ইনভেন্টরি সিনকেস করছি, ওটা কস্ট অফ সেলস, তারপর ডিসকাউন্ট দিবেন, তার নিচে এটা মাইনাস ফিগার দিয়ে এটা আসতেছে, কিন্তু আমি তো এই ট্রানজাকশন কখনোই করি নাই। এটা কি এভরিথিং এলস এর আন্ডারে আসছে? জি জি। আচ্ছা, আপনি ওখানে একটা ক্লিক করে দেখেন তো এটা কিভাবে দেখাচ্ছে, কি দেখাচ্ছে না দেখাচ্ছে। ঠিক আছে, এভরিথিং এলস এর উপর ক্লিক করে দেখেন। এখানে এভরিথিং ইলস এর উপর ক্লিক করলে আসতেছে ইনভেন্টরি সিনকেস। আচ্ছা, ইনভেন্টরি সিনকেস, তার মানে এটা কস্ট অফ সেলস হিসেবে আছে। আচ্ছা, সো ইনভেন্টরি সিনকেস হিসেবে যদি থাকে, সো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করছেন, ঠিক আছে, ম্যানুয়ালি। যদি এটা না করে থাকেন সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনি হয়তো ইনভেন্টরি আপলোড করার সময় কোনো একটা ঝামেলা করছেন, ঠিক আছে, ঝামেলা করার ফলে এটা ইনভেন্টরি সিনকেসে চলে আসছে। আর আরেকটা হতে পারে আপনি হয়তো প্রোডাক্ট এন্ড সার্ভিস যখন আপলোড করছেন তখন কিছু ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন। তো ইনঅ্যাক্টিভ করে দিলে আপনার সিস্টেমে তো অলরেডি ব্যালেন্স গুলো ঢুকে গেছে, ধরেন 100টা আইটেম বা 200টা আইটেম, সো ওটাকে ইনঅ্যাক্টিভ করলে ওটা তখন সে কস্ট অফ সেলস এর আন্ডারে দিয়ে দেয়, যেটা আমার আর নাই। তো এই সমস্যাগুলো হয় কিনা একটু দেখেন। আচ্ছা আচ্ছা ভাই, এখানে কিন্তু আপনার যে ইনভেন্টরি সিনকেসে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে $5,000, কিন্তু সেম একই পরিমাণ ডলার আছে আমি ইনভেন্টরি সিনকেসে আন্ডারে আরেকটা রাখা আছে। ওটা কি আপনার এভরিথিং এলস এর আন্ডারে আছে? না না না, ওটা ইনভেন্টরি সিনকেস নামে আছে $5,000। যদি এখানে আমি ক্লিক করি $5,000 ইনভেন্টরি সিনকেস দেখাচ্ছে, আর যদি এভরিথিং ইলস এর আন্ডারে ক্লিক করি সেটাও একই আমাকে ভিউ দেখাচ্ছে যে $5,000 ইনভেন্টরি সিনকেস। মানে একই ভ্যালু দুইবার আসতেছে? না, অ্যামাউন্টটা যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ভিউ করতেছে একই জিনিস, কিন্তু এমনি শো করতেছে একটা 5,000, একটা 76 কোটি সামথিং। আচ্ছা, তাহলে ওটা ডিফারেন্ট, আপনার এমনিতে যেটা ইনভেন্টরি সিনকেস, যেটা হচ্ছে আপনি যেটা করছেন, মানে কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট যেটা করছেন, ওটা হচ্ছে আপনার ইনভেন্টরি সিনকেস।
আর বাকি যেটা এভরিথিং এলস এর মধ্যে আছে ওইটা মনে হয় আপনার ইনভেন্টরি আপলোড করার সময় কোনো একটা ঝামেলা হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমার ইনভেন্টরি আপলোড করার সময় একটু ঝামেলা হয়েছিল। ওখানে হয়তো কিছু একটা হয়েছে। ও, তাহলে তো এটা মনে হয় এখনো সমাধান করা যাবে না, এটা নিয়ে থাকতে হবে। এটা সমাধান নাই, আপনার কস্ট অফ সেলস বা ইনভেন্টরি সিঙ্কেজে আপনার সমাধান নাই। ঠিক আছে স্যার আমি নুরু সেন, আমার অ্যাসাইনমেন্ট 1 নাম্বার এবং 2 নাম্বারটা মেবি এখনো মার্ক করা হয়নি, আমি একটু লেট করে জমা দিয়েছি আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দেব। আর স্যার 4 নাম্বারটা আমি আজকে সাবমিট করছি, একটু দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি এগুলো এক কাজ করতে পারেন, এখানে ডিলেটের একটা অপশন আছে, ঠিক আছে? এটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না, এটা আমি ঠিক নিজেও বুঝি না কখন থাকে কখন থাকে না। বাট আগে দেখেন, আপনি ওখানে ক্লিক করে দেখেন ডিলেটের অপশন আছে, তো ডিলেট করে দেখেন, আপনার ভ্যালুটা কমলেও কমতে পারে। ওকে, এটা আমার ইনভেন্টরি সিনকেন্স করার আগে থেকেই, আমি গতকালকে যখন এই ইনভেন্টরি সিনকেন্সের মানে ভ্যালু ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টটা দেই, তার আগে থেকে মানে এই অ্যামাউন্টটা শো করতেছে। বুঝতে পারছি। আপনি ওখানে গিয়ে ওই পার্টিকুলার ট্রানজাকশনের উপর ক্লিক করে দেখেন আপনার ডিলিট করার অপশন আছে কিনা, যদি থাকে সো ডিলিট করে দেন। আর যদি আমি আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বের করি, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছিল আমার ইসের দিকে আসতেছে, এটা হচ্ছে আপনার ওই আদার্স এক্সপেন্স আন্ডার আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদার্স এক্সপেন্সের আন্ডারে ওটা আপনার ওই যে বললাম না আপলোড করার সময় ঝামেলা হয়েছে ওখানে। হ্যাঁ, আমার আপলোড করার সময় একটু ঝামেলা হয়েছিল। মানে প্রথমে হয়েছিল কি, আমি ওই ডাইরেক্ট একটা আপনার যে ফাইলটা ছিল ওই ফাইলটা প্রথমে আপলোড করে দিয়েছিলাম, কিন্তু ওইখানে তো কিছু সার্ভিসের করে নেগেটিভ ছিল, ওটা আমি লক্ষ্য করিনি। পরবর্তীতে ওটা আবার ঠিক করি, এই কারণে একটু হইতে পারে। আচ্ছা, এটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না আসলে আপনার ওটা কি অবস্থা। আপনি একটু দেখেন, আপনাকে যেভাবে বললাম আপনি ওখানে ক্লিক করে গিয়ে দেখেন ওটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোথা থেকে আসছে। আর সেই ক্ষেত্রে যদি না রাখতে চান তো দেখেন আপনার ডিলিটের অপশনটা যদি থাকে তো নিচের দিকে থাকবে, ওখান থেকে আপনি ওটাকে রিমুভ করে দিতে পারেন। জি আচ্ছা, আমি দেখি, ট্রাই করে দেখি। ঠিক আছে। আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট আমি মোটামুটি দেখছি, আজকে যারা যারা দিছিল সবারটা মোটামুটি ভাবে আমি দেখছি। আমি অ্যাসাইনমেন্ট 3 পর্যন্ত আজকে গেছি, মানে 5 তো দেখছি, 4 3 পর্যন্ত দেখছি, বাট আমার কিছু এক্সেস ছিল না। যেমন আপনার রাফি রহমান, তারপর সাদিয়া বিনতে রহমান, তারপর এমএইচ মুন্না, ঠিক আছে, আবুল হোসেন। সো এদের মানে আমার এক্সেস ছিল না, আমি এক্সেসটা পাঠাইছি। ওকে, এমএইচ মুন্না আবার শেয়ার করছে, সাদিয়া বিনতে রহমান শেয়ার করছে, রাফি রহমানেরটা এখনো পাইনি। রাফি রহমান কি আছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন আপনার ইমেইলে গিয়ে একটু দেখেন, আমি আপনার ওখানে রিকোয়েস্ট পাঠাইছি, আপনি ইমেলটা ওপেন করে ওপেন শেয়ারিং সেটিংস একটা অপশন আছে, ওপেন শেয়ারিং সেটিংস এ ক্লিক করে আমাকে এটা সেন্ড করে দেন, সেন্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ওটা আমি করে দিচ্ছি ভাই। আরেকটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ওই যে অ্যাসাইনমেন্ট 4 এ আপনি যে একটা যে রিফান্ড দেখাইছিলেন, রিফান্ড রিসিভ, ওটা কি অ্যাকাউন্টস রিসিভেবল যাবে না ভাইয়া? রিফান্ড রিসিভ যদি হয় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আফটার পেমেন্ট হবে। তো আফটার পেমেন্ট হলে এটা আপনার তো ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি এটা ঢুকে গেছে, তো তখন আপনার এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটা আপনার যে ইতে আসছে, মানে আপনার যে কাস্টমার আছে তার অ্যাকাউন্টে ওটা তখন চলে যাবে পেয়েবল হবে, তখন এটা আপনার অ্যাকাউন্টস পেয়েবলে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি ওই দুটো করে দিচ্ছি ভাই, এখনই আমি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট মানে শেয়ারিং করে দিচ্ছি। ওকে। আর ভাই আমার অ্যাটেন্ডেন্সটা কি আজকে ভাই দিছিলেন? কি জানি, আমি তো জানি না। আপনার নাম কি? রাফি রহমান ভাই। আচ্ছা, আমি কি আপনাকে কল করছিলাম? ভাই আমি মনে হয় যে নেটের কারণে আর কি ইয়া হইতে পারেনি মনে হয়। ও রাফি রহমান, এই যে এখন তো আছেন দেখি। ঠিক আছে, কল করছিলাম, আপনাকে পাওয়া যায়নি। ওকে।
তো ঠিক আছে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী রোববার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।